আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি বাহাদুর আলম বরাবরের মতোই পড়ালেখা পেয়েছি আবারও তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো। আমাদের সাথে কে কে যুক্ত হয়েছো কমেন্টে একটু জানিয়ে দিলে ভালো হয়। কারা কারা কোথায় থেকে যুক্ত হয়েছে? ফাহমিদ আলম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ফাহমিদ আলম যুক্ত হয়েছে। আরও যারা যারা যুক্ত হয়েছো সবাই একটু জানিয়ে দাও কোথায় থেকে যুক্ত হয়েছো এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলে দিতে হবে। আর ভিডিওটা শেয়ার করতে হবে, লাইভটা শেয়ার করতে হবে, বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে যাতে করে সবাই ক্লাসটা ভালোভাবে একসাথে উপভোগ করতে পারে। সো আজকে ইংরেজি গ্রামারে তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা এসএসসি সামনে বছর যারা এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি 25 ব্যাচ এবং এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য অবশ্যই এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে। কমপ্লিটিং সেন্টেন্স আমরা জানি এসএসসিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রামার পার্ট রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, এবং যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্যই অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে আজকে। আমাদের সাথে ইতিমধ্যে নোয়াখালী থেকে যুক্ত হয়েছে ফাহমিদা আলম, তারপর হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছে মোহাম্মদ হোসেন আলী, দিনাজপুর থেকে এমএসটি মিফাত মিম, ওকে। মেহজাবিন মিথিলা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে নিদিকা নিশা। মেহজাবিন মিথিলা জামালপুর থেকে ইয়াসমিন নীলা, ওয়ালাইকুম আসসালাম স্যার। সুইটি আক্তার রুমি সিলেট থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। অনেকেই যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হবে। আমি একটু ওয়েট করব সবাই যাতে যুক্ত হয়ে ক্লাসটা শুরু থেকে উপভোগ করতে পারে। এটা বন্ধুদেরকে কিন্তু মেনশন করে দিতে হবে, ঠিক আছে? শেয়ার করতে হবে। কারা কারা শেয়ার করেছে একটু জানিয়ে দাও। ক্লাসটা শেয়ার চাই, শুধুমাত্র নিজে দেখলে হবে না, ভালো কিছু অন্যকেও দেখার সুযোগ করে দিতে হবে, ঠিক আছে? কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এজাজ আহমেদ, সিলেট থেকে তাওহিদা আক্তার রিনা, সুইটি আক্তার রুমি যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুদেরকে শেয়ার করে দিই, ক্লাসটা শেয়ার করে দিই বন্ধুদেরকে এবং মেনশন করে দিই। টাঙ্গাইল থেকে ফারদিন হোসেন একটু ক্লাসটা শেয়ার করে দিই সবাই যাতে উপভোগ করতে পারে। আমরা একটু ওয়েট করব, একটু পরে আমরা ক্লাসটা শুরু করবো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রুলস কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, ঠিক আছে, উইথ এক্সাম্পল আমরা আলোচনাটা করব। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করবে। প্রমিতা বণিক আমাদের সাথে আবার যুক্ত হয়েছে। শুক্লা সাহা ঝিনাইদহ থেকে, ওকে। মহিউদ্দিন হাসান স্যার কেরানীহাট থেকে, মহিউদ্দিন হাসান আমার এলাকা কেরানীহাট থেকে যুক্ত হয়েছে মহিউদ্দিন হাসান, ফাইন। মাইনুদ্দিন হাসান, সিফাত চৌধুরী কক্সবাজার থেকে, তারপরে আসছে মেহরিমা সুলতানা, শেয়ার ডান। আপনি আপনার মাইনুদ্দিন হাসান, ওকে, আমার আশরাফ স্কুলে, ওকে, গুড। মাইনুদ্দিন হাসান আশা করি ভালো আছো। ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার কারা কারা শেয়ার করেছো দেখি, জানিয়ে দাও। কারেন্ট চলে গেছে, মেহজাবিন মিতালে কারেন্ট চলে গেছে, আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে। সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে, মোহাম্মদ রাফি আমি নোয়াখালী থেকে, ভেরি গুড। মৃদুল হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখনও কিন্তু তেমন বেশি শেয়ার হয়নি, ক্লাসটা শেয়ার করতে হবে, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করতে হবে, মেনশন করে দাও বন্ধুদেরকে, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে সব ক্লাসটা সবাই উপভোগ করতে পারে। এখনও 57 জাস্ট জয়েন হয়েছে আমার সাথে, অন্তত মোর দেন 100 তো হতে হবে না? ওকে, তোমরা মনে শেয়ার করছো না। কারেন্ট চলে গেছে, মোবাইলে চার্জ থাকলে তো হলো, ওকে, কারেন্টের দরকার নেই। অবশ্যই যাদের আবার ওয়াইফাই ফ্যাসিলিটি দরকার তাদের জন্য প্রবলেম আছে। তানি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সো ইতিমধ্যে আমরা রাইট ফর্ম ভার্বের উপর বেশ কটা ক্লাস নিয়েছি, আশা করি তোমরা ক্লাসগুলো উপভোগ করেছো। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে সাইমু যুক্ত হয়েছে, চট্টগ্রাম থেকে রাই যুক্ত হয়েছে, মোহাম্মদ মিসবা উদ্দিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিসবা। আসাদুজ্জামান আহাত, হ্যাঁ মেনশন করে দাও। আবরার নূর যুক্ত হয়েছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। আর বেশিক্ষণ ওয়েট করবো না, ক্লাস শুরু করে দেব। তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা। রাজশাহী থেকে আমাদের সাথে ইয়াসির আরাফাত যুক্ত হয়েছে, গুড। মোহাম্মদ মিসবাদ্দিন, হ্যাঁ ভালো আছি মিসভা, আশা করি তুমিও ভালো আছো। মাদারীপুর থেকে প্রমিতা বণিক মৌ, সে আমাদের মনে হয় গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট, ওকে। তানি আক্তার সিলেট থেকে, আপনি কেমন আছেন স্যার? ভালো আছি।
ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যায়, ঠিক না? এটা ভালো হবে না, আলোচনা শুরু করে দিই। বাট তোমরা ক্লাসটা অবশ্যই কি করবে, শেয়ার করবে, যাতে করে বেশি বেশি স্টুডেন্টরা দেখতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। ওকে, ঠিক আছে। সো কথা না বাড়িয়ে কমপ্লিটিং সেন্টেন্স আছে। কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তোমাদের অবশ্যই একটা ক্লিয়ার ধারণা আছে যে কমপ্লিট সেন্টেন্স মানে তোমরা জানো যে একটা সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। অবশ্যই এখানে কমপ্লিট সেন্টেন্সের নির্দিষ্ট কিছু নিয়ম নীতি, নিয়ম মেনে আমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে? আমাকে একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমি আর একটু জুম করতে পারি, একটু জানিয়ে দাও লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। আশা করি লেখাগুলো ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার, ফাইন। সো স্যার, আমরা আলোচনা শুরু করি। প্রথম রুলসটা দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এখানে কি আসছে? ইট ইজ টাইম, ইট ইজ টাইম। আবার 2 নম্বরে আসছে ইট ইজ টাইম। ইট ইজ টাইম দিয়ে আমরা 2-3টা রুলস আমরা পড়তে পারি, ঠিক আছে? ইট ইজ টাইম মানে কি স্যার? ইট ইজ টাইমের বিকল্প হিসেবে ইট ইজ হাই টাইমও থাকতে পারে। ইট ইজ টাইম শব্দটা আমরা কখন ব্যবহার করি বা কোন ধরনের কথা বলার জন্য আমরা ইট ইজ টাইম ব্যবহার করি? আমরা ব্যবহার করি স্যার কোনো একটি কাজ করার এটাই উপযুক্ত সময়। দিস ইজ দ্য পারফেক্ট মোমেন্ট টু ডু সামথিং। ওকে, কোনো একটি কাজ করার এটাই উপযুক্ত সময় বোঝানোর জন্য আমরা কথাটা শুরু করি কি দিয়ে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে। ওকে, ঠিক আছে, সবাইকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে কি বলছে দেখো, ইট ইজ টাইম। এখন ইট ইজ টাইমের পরে যদি স্যার ফর থাকে, নিয়মটা দেখো, যদি সেন্টেন্সে ইট ইজ টাইমের পরে কি থাকে? ফর থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? একটা পার্সোনাল অবজেক্ট, এই যে দেখো এখানে একটা ইট ইজ টাইমের পরে ফর থাকলে একটা পার্সোনাল অবজেক্ট বসাতে হবে, পার্সোনাল অবজেক্ট বসাতে হবে। যেমন স্যার, যেমন আয়ের পার্সোনাল অবজেক্ট কি হবে স্যার? মি হবে। করিমের পার্সোনাল অবজেক্ট কি হবে? হিম হবে। ঠিক আছে, এভাবে আমাদেরকে একটা পার্সোনাল অবজেক্ট বসাতে হবে। তারপরে স্যার 2 + B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদেরকে বসিয়ে বাকিগুলো অর্থ সেন্টেন্সের ধরন অনুযায়ী আমরা উপযুক্ত কমপ্লিমেন্টগুলো আমরা বসাবো। তাহলে স্যার দেখো একটা এক্সাম্পল দেখো, এটা দেখে দিচ্ছি, ইট ইজ টাইম ফর আস, আমাদের জন্য এটাই উপযুক্ত সময়। ওকে, কোন কাজটা করার উপযুক্ত সময় বলা হচ্ছে ইট ইজ টাইম ফর আস। তারপরে এই স্ট্রাকচার মধ্যে কি চলে আসছে? টু এর পরে ভার্বের বেস ফর্ম কি আসছে? অ্যাটাক, টু অ্যাটাক দ্য এনিমি। এনিমি মানে কি? শত্রু। বলা হচ্ছে ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি। ওকে, শত্রুদেরকে আক্রমণ করার জন্য এটাই উপযুক্ত সময়। তারপরে দেখো ইট ইজ টাইম ফর দ্যাম, তাদের জন্য এটা উপযুক্ত, একটা উপযুক্ত সময় কি করার জন্য? টু স্টার্ট দ্য ওয়ার্ক, টু স্টার্ট দ্য ওয়ার্ক। এখন আমি যদি এখানে স্যার আরেকটা এক্সাম্পল দিই, বাকিটা তোমরা লিখবে। যদি বলি ইট ইজ টাইম ফর দ্য এসএসসি এক্সামিনিস, ওকে, এসএসসি এক্সামিনিস। এখন বাকিটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এখন সময়টা বলেছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ফর দ্য, কাদের জন্য? এসএসসি এক্সামিনি। তার মানে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য এই মুহূর্তে কোন কাজটা করা উপযুক্ত সময় সেটা এই স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। আমি তোমাদের আনসারের জন্য ওয়েট করছি, দেখি কে কীভাবে লিখতে পারো। আমাদের সাথে এর মধ্যে অনেকে যুক্ত হচ্ছে, মাহুরি, রিয়াদ, তারপর হচ্ছে ফারদিন হোসেন, আব্দুল আলম, কেশি মেনশন। ওকে, মেনশন করে দাও। দেখো প্লিজ তোমাদেরকে আনসার করতে হবে এই স্ট্রাকচার ফলো করে। ইট ইজ টাইম, এরপরে যখন ফর এর পর একটা পার্সোনাল অবজেক্ট থাকবে, এই যে দেখো এখানে ফর আছে, পার্সোনাল অবজেক্ট হচ্ছে দ্য এসএসসি এক্সামিনি, এরপরে এই স্ট্রাকচারটা ফলো করে তোমাকে কমপ্লিট করতে হবে। দেখি আনসারটা জানিয়ে দাও কেউ একজন কমেন্টে।
টু স্টাডি হার্ড। মেহেরিমা সুলতানা লিখেছে টু স্টাডি হার্ড। ওকে, আর কেউ লিখতে পারো, অন্য কিছু লিখতে পারো। টু স্টাডি হার্ড চারটে নিলাম। আরও কোনো কিছু লেখা যায় এখানে, দেখো এক্সামিনি, তাহলে টু দিলাম। টু এর পরে ভার্বের বেস ফর্ম আসবে পড়াশোনা করার জন্য, তাহলে কি হবে স্টাডি হার্ড। অন্য কেউ চাইলে আর কিছু লিখতে পারো। টু রিড, টু স্টাডি আ লট লিখেছে আসফারুল কবির সুমন, ফাইন। সাদিকুন নাহার লিখেছে টু রিড বুক অ্যাটেন্টিভলি। টু স্টাডি লিখেছে হার্ড, আর জন লিখেছে আ লট, তারপর লিখেছে কি টু রিড বুক অ্যাটেন্টিভলি। টু রিড বুকস, আমরা বুকস লিখবো যেহেতু সে অনেকগুলো বই পড়বে। বুকস অ্যাটেন্টিভলি, সাদিকুন নাহার এটা লিখেছে। আর কেউ অন্য কিছু লিখলে লিখতে পারো। তারপর দিচ্ছে টু স্টাডি হার্ড চলে আসছে, এটা অন্য ভিন্ন কিছু লেখা যায় কিনা। আমরা লিখতে পারি কি, হ্যাঁ আমরা লিখতে পারি টু টেক আ গুড প্রিপারেশন। ওকে, টু টেক আ গুড প্রিপারেশন, ভালো প্রস্তুতি নেওয়ার এটাই উপযুক্ত সময়। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি ফর প্লাস কি থাকে, পার্সোনাল অবজেক্ট থাকে, এরপর অংশটা আমরা লিখবো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, অতিরিক্ত অংশটা আমরা যুক্ত করে দিলেই এই বাক্যটা খুব স্মার্টলি কমপ্লিট হয়ে যাবে। টু স্টাডি রেগুলারলি, ওকে ফাইন হবে। এমডি হোসেন আলী লিখেছে টু স্টাডি রেগুলারলি। তাহলে স্যার আশা করি এই রুলসটা তোমাদের সবার কাছে ক্লিয়ার। এরপর আমরা 2 নম্বর রুলসে চলে যাচ্ছি স্যার। হ্যাঁ, 2 নম্বর রুলসে কি আছে একটু দেখো। বলছে ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, সরাসরি সাবজেক্ট মানে কোনো প্রেপোজিশন নাই, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট আছে, তখন সেক্ষেত্রে স্যার কি আসে, ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম লিখতে হবে। এরপর আমরা অতিরিক্ত অংশগুলো অর্থ মিলিয়ে লিখবো। ইট ইজ টাইমের পরে যদি সরাসরি সাবজেক্ট চলে আসে, তাহলে দেখো স্যার দেখো সবাই একটু খেয়াল করো, ইট ইজ টাইম উই, এই যে দেখো ইট ইজ টাইম, এরপরে উই, এটা হচ্ছে আমার জন্য কি সাবজেক্ট। তার মানে কারো কোনো একটা কাজ করার এটা উপযুক্ত সময়, সেই জন্য সাবজেক্টটাকে দিলাম ইট ইজ টাইম উই, আমাদের, তাহলে উই ওয়েন্ট হোম। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। মজার ব্যাপার দেখো, কাজটা কিন্তু এই যে টেন্সের ব্যতিক্রম ব্যবহার। আমরা অনেকের ধারণা হচ্ছে স্যার পাস্ট টেন্স মানে হচ্ছে সবসময় ঘটনাটা অতীতে ঘটে যাবে, মানে অতীতে কোনো ঘটনা শেষ হয়েছে, অতীতে কোনো কাজ ঘটেছে, সেটাই পাস্ট টেন্স। বাট এখানে দেখো কোনো একটি কাজ করা এটাই উপযুক্ত সময়, তার মানে কাজটা এখনো হয়নি, এখন করবে, এখন করলেই ভালো হবে, ঠিক না, সময় চলে যাচ্ছে, তার মানে কাজটা এখনো করানি, করবে, কাজটা এখনো ঘটেনি, বাট লিখতে হচ্ছে কোন টেন্স দিয়ে, পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। এটা হচ্ছে স্যার দেখো পাস্ট ইন প্রেজেন্ট, ওকে, অথবা প্রেজেন্ট, ইয়েস পাস্ট ইন প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্সে আমরা কোন টেন্স ব্যবহার করছি, পাস্ট টেন্স ব্যবহার করছি, এবং ঘটনাটা ঘটবে উপযুক্ত সময়, কিন্তু লিখতে হচ্ছে কোন টেন্স দিয়ে, পাস্ট টেন্স দিয়ে। যেহেতু ইট ইজ টাইম থাকলে, এরপরে সাবজেক্ট থাকলে ভার্বের কোন ফর্ম দিয়ে লিখতে হবে স্যার, পাস্ট টেন্স দিয়ে লিখতে হবে বা পাস্ট ফর্ম দিয়ে লিখতে হবে। তাহলে এই জন্য দেখো গোটা না হয়ে কি হয়ে গেল, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন। ইট ইজ টাইম উই ওয়েন হোম, আমরা বাড়ি যাওয়ার এটাই উপযুক্ত সময়। এরপর স্যার ইট ইজ টাইম দে, ইট ইজ টাইম দে আর্ন দেয়ার লিভলিহুড, দেখো তাদের জীবিকা উপার্জন করার এটাই উপযুক্ত সময়। তাহলে আর্নের ভি2 কি হয়ে গেল, আর্নড, আর্নের পাস্ট ফর্ম কি হয়ে গেল, আর্নড। ওকে, এখন টু প্র্যাকটিস ওয়েল, আচ্ছা তারপর দেখো এই একই কথাটা যদি স্ট্রাকচারটা এরকম হতো, যেমন দেখো ইট ইজ টাইম, এখানে ফরটা মনে করো দেওয়া হলো না, আমি একটু মুছে দেখাই তোমাদেরকে, মনে করো এখানে ফরটা দেওয়া হলো না, জাস্ট দেওয়া হলো ইট ইজ টাইম দ্য এসএসসি এক্সামিনিজ, দেখো এখানে ইট ইজ টাইমের পরে সরাসরি সাবজেক্ট দিয়ে দিলাম দ্য এসএসসি এক্সামিনিজ, তখন কিন্তু টেক না দিয়ে দিতে হবে কি স্যার, টুক, টেকের ভিডিও কি হবে, টুক দেয়ার প্রিপারেশন, কি হবে, টুক দেয়ার প্রিপারেশন, প্রিপারেশন কিসের জন্য, ফর দ্য এক্সাম, প্রিপারেশন ফর দ্য এক্সাম, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। মানে ইট ইজ টাইমের পরে যখন সাবজেক্ট চলে আসবে তখন ভার্বের কি দিব স্যার, পাস্ট ফর্ম দিব, ঠিক আছে। ওকে, তো স্যার আমরা এখন রুলস 3-তে চলে যাব।
এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো রুলস, রুল 3 এবং রুল 4। প্রায় সময় এই নিয়ম থেকে কিন্তু একটা না একটা কমপ্লিট সেন্টেন্স পরীক্ষায় থাকে, বোর্ড কোশ্চেনে প্রায় সময় একটা না একটা এখানে থাকে। ওকে, আমি বলেছিলাম এই ক্লাসটা শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য নয়, এই ক্লাসটা এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য খুব ইফেক্টিভ হবে। বেসিক্যালি আমাদের যে জব প্রিপারেশনের জন্য যারা প্রস্তুতি নিই তাদের জন্য কিন্তু এই রুলসগুলো অ্যাপ্লাই হয়, কারণ অনেক সময় আমাদেরকে রাইট ফর্ম ভার্ব এই ধরনের রুলস থেকে রাইট ফর্ম ভার্ব আসে। ইট ইজ টাইম উই স্টপড কাটিং ট্রিজ হবে। মেহরিমা সুলতান লিখেছে উই স্টপ, ঠিক আছে, কিন্তু কাটের সাথে আইএনজি হয়ে যাবে। কেন? কারণ স্টপ এটা একটা ভার্ব, কাট এটা একটা ভার্ব, দুটো ভার্ব পাশাপাশি বসলে আমরা পরের ভার্বের সাথে কি দেব? একটা আইএনজি করে দেবো, তাহলে কি হবে? কাটিং ট্রিজ। ওকে, ওকে, তাহলে স্যার আমরা 3 নম্বর রুলস সাথে যাচ্ছি। 3 নম্বর রুলসে কি বলছে দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো। ওকে, দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে স্যার যেন। বিশেষ করে আমরা কখন অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করি খেয়াল করো, যে যেটা নয় সে যদি সেটার মতো আচরণ করে, যে যেটা জানে না সে যদি সেটা জানার মতো আচরণ করে, যে যেটা জানে সে যদি সেটা না জানার মতো ভান ধরে, মানে টোটাল পরিস্থিতির উল্টোটা যখন আচরণ করে তখন আমরা ব্যবহার করি কি স্যার? অ্যাজ ইফ অ্যাজ দো। ওকে, এখন অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার জন্য আমাদের দুটো ইম্পর্ট্যান্ট নিয়ম আছে, এটা আমাদেরকে জানতে হবে। স্যার দেখো কি বলা হচ্ছে এখানে, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটা যদি স্যার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, খেয়াল করবে অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরে আমরা যে কথাটা লিখবো সেটা লিখতে হবে আমার কি দিয়ে স্যার? পাস্ট ইনডেফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দোর আগেরটা প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। তোমাকে অর্ধেকটা দাও থাকবে, যেমন দেখো হি টেলস দ্য স্টোরি, হি টেলস, দেখো টেলস, অ্যাজ ইফ এর আগের অংশটা আমরা একটু দেখবো। অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটা হচ্ছে হি টেলস দ্য স্টোরি, সে গল্পটা এমনভাবে বলে। এখন হি টেল সাবজেক্ট প্লাস বি ওয়ার্ড, তার মানে স্যার অ্যাজ ইফ অ্যাজ দোর আগেরটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে পরেরটা অবশ্যই যাই লিখি সেটা লিখতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে কি হলো? সে গল্পটা এমনভাবে বলে যেন সেটা জানে, তার মানে কি সে গল্পটা আসলেই জানে না, জানে না বলেই এই কথাটা আসছে, মানে সে গল্পটা এমনভাবে বলছে যেন সে গল্পটা জানে, আসলে সে গল্পটা জানে না। এখন যেন সে গল্পটা জানে, এখন জানে ইংরেজি নেও, বাট এখানে যদি আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে সেজন্য অ্যাজ ইফ অ্যাজ এর পরে সাবজেক্ট, এরপর স্যার নো এর পাস্ট ফর্ম কি লিখলাম আমরা? নিউ। অ্যাজ ইফ হি নিউ ইট, ওকে, হি নিউ ইট। ওকে, নো এর পাস্ট ফর্ম চলে আসছে। এরপরে দেখো হি রানস ফাস্ট অ্যাজ দো, তার মানে সে এত দ্রুত দৌড়ায়, রানস এই যে বারবার সাথে অ্যাজ যুক্ত হয়েছে না, হি রানস ফাস্ট, সে এত দ্রুত দৌড়ায়, অ্যাজ দো হি ওয়ার আ ম্যাড ম্যান, যেন সে পাগল, যেন সে একটা পাগল। তাহলে ওয়ার দেখো আমরা পাস্ট টেন্সে লিখতে গিয়ে হি এর সাথে ওয়াজ না ইস না দিয়ে কি দিয়েছি? হি ওয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে দেখো এমনি নর্মালি কিন্তু হি এর সাথে কি হয় স্যার? হি এর সাথে অক্সিলারি হিসেবে কি আসবে? ওয়াস আসবে, বাট আমরা এখানে এর সাথে ওয়াস না দিয়ে কি দিয়েছি? ওয়্যার দিয়েছি। কেন? কারণ যখন আমরা অসম্ভব বা অবাস্তব কোনো কথা বলবো, অসম্ভব অথবা অবাস্তব কোনো কথা বললে সেই জায়গায় আমরা ব্যবহার করবো কি স্যার? হি ওয়্যার, মানে হির সাথে ওয়াস হবে না কি হবে? ওয়্যার হবে। ওকে, ফাতিমা ইসলাম ইবা, আসসালামু আলাইকুম স্যার, আই এম এ নিউ স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম স্যার, ওয়েলকাম। নতুন আর কারা যুক্ত হয়েছে জানিয়ে দাও, এবং রুলসটা দেখো, এটা আলোচনা শেষ করি। এটার সাথে এটার একটা মিল আছে, আবার একটা পার্থক্য আছে। সেটা কি? এখানেও অ্যাজ ইফ অ্যাজ দো আছে, এখানেও অ্যাজ ইফ অ্যাজ দো আছে, তাহলে দুটো একটু কম্পেয়ার করে আলোচনা করি প্রিয় শিক্ষার্থীরা। যে এখানে বলা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে তার পরেরটা লিখতে হবে পাস্ট ইনডেফিনিট। আবার এখানে বলছে অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটা লিখতে হবে স্যার কি দিয়ে? পাস্ট পারফেক্ট দিয়ে। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ। তার মানে স্যার এখানে একটা বিষয় বলে রাখতে হয় তোমাদেরকে, যে সকল স্টুডেন্টরা ইংরেজি বাক্য দেখে কোনটা কোন টেন্স বুঝতে পারো না তাদের জন্য স্যার এই রুলস কিন্তু নয়,
ঠিক আছে? তার মানে যাদের এখনো টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই তাহলে তাদের অবশ্যই কি করতে হবে, টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা আনতে হবে। টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে গেলে আমাদের পড়ালেখা যে ইউটিউব চ্যানেল আছে সেখানে টেন্স নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তোমরা ক্লাসটা দেখে নিলে টেন্স সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসবে। ওখানে বেশ কিছু আমাদের পড়ালেখা আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর আমার ক্লাস আছে, তোমরা ক্লাসগুলো আবার কি করতে পারো, দেখে নিতে পারো। আশা করছি টেন্স এবং ভয়েস সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হবেই ইনশাল্লাহ। মুনিরা মুন্নি যুক্ত বললো লেট করে ফেললাম, হ্যাঁ ইউ আর লেট, অসুবিধা নেই, আমরা ইতিমধ্যে মাত্র 4টা রুলস আলোচনা করেছি। মোহাম্মদ রাসেল, আসসালামু আলাইকুম স্যার। ওকে, তাহলে একটু বোঝার চেষ্টা করি স্যার। এখানে আমরা হি নিউ দিয়েছি, এবার এখানে এসে দেখো বলা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ ধর আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো এখানে আমরা সেন্টেন্সটা কি, এক্সাম্পল 1 আমরা দেখি, হি টোল্ড দ্য স্টোরি, সেম সেন্টেন্সটা আমরা লিখছি অ্যাজ ইফ আছে, দেখো হি টোল্ড। স্যার এখানে ছিল যে টেলস প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে হয়ে গেছে হি টোল্ড পাস্ট ইনডেফিনিট। তাহলে আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এখন তুমি জানো যে অ্যাজ ইফ অ্যাজ ধর আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে, বাট তুমি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জানো না, তাহলে কখনোই তুমি এই সেন্টেন্সটা কারেক্টলি লিখতে পারবে না। আমি বারবার এই কথাটা বলছি, এই জন্য ইউ মাস্ট লার্ন অল দ্য স্ট্রাকচার অফ টেন্সেস বোথ ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, ইউ মাস্ট লার্ন ইট। ওকে, তাহলে কি আসছে, হি টোল্ড দ্য স্টোরি অ্যাজ ইফ, এই যে দেখো হি হ্যাড নোন ইট, এই যে এখানে একটা হ্যাড চলে আসছে। হ্যাড কেন আসছে, যারা টেন্স পারো তারা নিশ্চয়ই ভালো করে বুঝে গেছো যে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে হ্যাডের পর আবার নো ভার্ব যেটা ছিল সেটা পাস্ট পার্টিসিপল কি হয়ে গেছে, নোন, এটা B3 হয়ে গেছে, ঠিক না? হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। তারপর দেখো স্যার শি প্রসিডেড, প্রসিড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া, ধাবিত হওয়া, ঠিক না? ওকে, বলা হচ্ছে হি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, সে এমনভাবে প্রসিড করে যেন আমি কোনো কথাই বলি না আর কি, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে প্রসিডেড পাস্ট ফর্ম আছে, সাবজেক্টের পরে হ্যাড আসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল স্পিক হয়ে গেছে স্পোকেন। ওকে, চট্টগ্রাম থেকে মোহাম্মদ তাওহিদুল ইসলাম, ওয়েলকাম। ওকে, তাহলে আশা করি এই রুলসটা তোমাদের কাছে ক্লিয়ার, এই দুটো রুলস ক্লিয়ার, অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে দুটো রুলস তোমাদের কাছে ক্লিয়ার। আমি এর পরবর্তী রুলসে চলে যাচ্ছি। ওকে, তারপর দেখো স্যার রুল 5, এই ক্লাসটা আমরা গত ক্লাসে যে কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করেছিলাম, কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু রাইট ফর্ম ভার্বের যেমন একটা গুরুত্বপূর্ণ অংশ, আবার কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? সো তারপরও বুঝিনি, আমি রোমন খান বুঝিনি, আরেকবার তুমি মনে লেট করে আসছো সেজন্য বুঝতে পারো নাই। ওকে, সো দেখো আজকে আরেকটু করে আমরা কন্ডিশনালটা আরেকটু রিভাইজ করে দিচ্ছি এখানে দ্রুত। বলা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স, দেখো ইফ যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। বলা হচ্ছে ইফ যুক্ত, এই যে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে স্যার সেক্ষেত্রে পরের অংশটা লিখতে হবে কি দিয়ে, ফিউচার ইনডেফিনিট দিয়ে। আর ফিউচার ইনডেফিনিট স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস B1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যাই বলি। তাহলে দেখো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস উই শ্যাল নট গো, ইফ ইট রেইনস উই শ্যাল নট গো। তাহলে স্যার কি হচ্ছে এখানে, বলছে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরেরটা ফিউচার, তাহলে ফিউচারের জন্য কি আসছে, উই শ্যাল নট গো, B1, যদি বৃষ্টি হয় আমরা যাব না। ওকে, এরপর আসে ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, তাহলে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরেরটা হবে ফিউচার, যদি সে চায় আমি তাকে সাহায্য করব ভবিষ্যতে, এজন্য আই শ্যাল হেল্প হিম। তারপর দেখো বেশি কি তারা, ইফ ইউ প্লে ইন দ্য রেইন, প্লে এটা হচ্ছে কি স্যার, B1, এটা কি V1 প্রেজেন্ট ফর্ম, রাইট? তাহলে ই প্লাস প্রেজেন্ট ফর্ম, পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হচ্ছে যদি তোমরা বৃষ্টিতে খেলো তাহলে কি হবে, ইউ উইল ক্যাচ কোল্ড, তোমাদের কি লাগবে, ঠান্ডা লাগবে। ওকে,
তাহলে আশা করি বুঝেছো যে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা ফিউচার। তবে এখানে একটা বিষয় বলে রাখি, জিরো কন্ডিশনালে কিন্তু ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটাও কি হবে স্যার? প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ঠিক আছে, ওকে, আমরা এখন পরবর্তী রুলসে চলে যাচ্ছি ইফ দিয়ে। তারপরে দেখো বলা হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলি। দেখো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, দেখো পাস্ট ইনডেফিনিট, তাহলে সেক্ষেত্রে পরের অংশটা স্যার স্ট্রাকচার লিখতে হবে। স্ট্রাকচারগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে স্যার। ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, সরি। তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশটা সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করতে হবে। ফর এক্সাম্পল দেখো ইফ হি কেম, ইফ হি কেম, এখানে এটা হচ্ছে বি টু মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে স্যার ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডেফিনিট, আমরা পরেরটা লিখতে হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড। হচ্ছে সে যদি আসতো আমিও যেতাম, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, স্ট্রাকচার অনুযায়ী উড চলে আসছে, আর ভার্বের বেস ফর্ম কি আসছে? গো। ওকে, তারপর দেখো এবার ইফ দে ওয়ান্টেড, তারা যদি চাইতো তাহলে আমরা তাকে সাহায্য করতাম। ইফ দে না দিয়ে আমরা এখানে হিম না দিয়ে এখানে মূলত হবে দেম, আমরা তাদেরকে সাহায্য করতাম। ঠিক আছে, তাহলে ইফ দে ওয়ান্টেড, তারা যদি চাইতো, উই উড হেল্প দেম, আমরা তাদেরকে সাহায্য করতাম। তাহলে স্যার এখানে উড কেন আসছে? কারণ এখানে ওয়ান্ট না হয়ে এটা কি হয়েছে? ওয়ান্টেড। তার মানে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডেফিনিট, পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এবার দেখো ইফ আই হ্যাড আ টাইপরাইটার। এখন অনেকে প্রশ্ন করবে স্যার হ্যাড তো থাকে পাস্ট পারফেক্ট টেন্সে। নাও এখানে হ্যাডের পরে কিন্তু একটা আর্টিকেল চলে আসছে এ, এটা হচ্ছে আর্টিকেল। তারপরে এখানে হ্যাডটাই হচ্ছে মেইন ভার্ব, হ্যাডটাই হচ্ছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, ঠিক না? তাহলে এখানে হ্যাডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট, এখানে উড অথবা কুড আসবে। আই উড টাইপ দ্য লেটার্স। তার মানে কি আমার যদি একটা টাইপরাইটার থাকতো তাহলে আমি চিঠিটা কি করতাম? টাইপ করতাম। ঠিক আছে, এবার আমি এখানে একটা এক্সাম্পল দিই পাস্ট টেন্স দিয়ে, তোমরা একটা লিখবা। ইফ দে played well, okay, if they played well, তাহলে এর অংশটা কি লিখবা তোমরা নিজেরা কমেন্ট করে জানিয়ে দাও কি একজন। ইফ দে প্লেড ওয়েল, তার মানে কি তারা যদি ভালোভাবে খেলতো। ইফ দে প্লেড ওয়েল, তারা যদি ভালোভাবে খেলতো, তাহলে কি হতে পারতো? সেটা এই স্ট্রাকচার ফলো করে কি করতে হবে? লিখতে হবে, স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। দেখি লিখো। ইফ দে প্লেড ওয়েল, কেউ একজন জানিয়ে দাও, কমেন্ট করে কমপ্লিট করে দাও সেন্টেন্সটা। I wanna see the brilliant. রোমন খান লিখেছে ওকে দে উড উইন দ্য ম্যাচ। মেহেরুন সুলতানও লিখেছে দে উড উইন দ্য ম্যাচ অর উইন, বাট রোমন খান লিখেছে দে, আমি সেটা লিখছি, তাহলে কি হবে? দে উড উইন দ্য ম্যাচ। ভেরি গুড রোমন খান, খুব সুন্দর লিখেছো, দে উড উইন দ্য ম্যাচ। মেহেরুন সুলতানা তোমারটাও রাইট, দে উড উইন। ওকে, ভেরি গুড। তাহলে স্যার এখানে খেয়াল করে এই যে দেশ সাথে সাথে কি চলে আসছে? অটোমেটিক্যালি স্ট্রাকচার অনুযায়ী উডটা কিন্তু চলে আসছে, যেহেতু আমার এখানে ভার্ব হচ্ছে কি পাস্ট ফর্ম। তার মানে ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, পরে আমরা যে কথাটাই লিখি না কেন স্যার আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস বি ওয়ান, ভার্বের কি ওকে ফাইন, প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, সরি। দে উড উইন দ্য ম্যাচ, রোমন খান, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে স্যার আমরা আশা করি এই রুলসটা বুঝতে পেরেছি। এবার আমরা যাব ইফ দিয়ে আমাদের যে থার্ড কন্ডিশনাল রয়েছে সেই স্ট্রাকচারে বলা হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। তাহলে স্যার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি?
সাবজেক্ট প্লাস অ্যাক্টিভ ভয়েস হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। মানে যদি ইফ যুক্ত অংশটা এই ফর্মেটে থাকে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে স্যার এটাকে থার্ড কন্ডিশনাল বলা হয়। পরের অংশটা লেখার সময় আমাকে এইভাবেই লিখতে হবে, যেই সেন্টেন্সে লিখি না কেন সাবজেক্টের পর আমার কি চলে আসবে, হয়তোবা উড হ্যাভ আসবে, হয়তোবা কুড হ্যাভ আসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কি আসবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে বসাতে হবে। ফর এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। আমি যদি তাকে দেখতাম তাহলে আমি তাকে খবরটা বলতাম। তাহলে স্যার দেখো এখানে হ্যাড সিন যেহেতু আসছে পাস্ট পারফেক্ট, অটোমেটিক্যালি আমার সাবজেক্টের পরে কি চলে আসছে, নিয়ম অনুযায়ী কুড হ্যাভ চলে আসছে। আর কুড হ্যাভের পরে টেলের পাস্ট পার্টিসিপল কি চলে আসছে, টোল্ড। এটা হচ্ছে V3 অথবা পাস্ট পার্টিসিপল। আশা করি তোমরা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পেরেছো বিষয়টা। দেখো, ইফ আই হ্যাড সিন হিম আই কুড হ্যাভ টোল্ড হিম, তার মানে ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল, আর সেক্ষেত্রে পরের অংশটা লিখতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস B3 দিয়ে। তারপরে দেখো স্যার, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, দেখো ইফ দে হ্যাড, এখানেও হ্যাড স্টার্টেড, যদি তারা আরও আগে থেকে যাত্রাটা শুরু করতো, দ্য কুড হ্যাভ গট দ্য ট্রেন, তাহলে তারা ট্রেনটা হয়তো বা ধরতে পারতো। তাহলে অটোমেটিক্যালি কুড হ্যাভ ধরতে পারতো, এখানে দেখো ধরতো না, ধরতে পারতো। যখন পারা কথাটা চলে আসবে তখন আমরা কি ইউজ করবো, কুড হ্যাভ। আর এমনি হতো, করতো, এরকম হলে উড, আর করতে পারতো যখন আসবে তখন কুড হ্যাভ। আর ভার্বের গ্যাডের পাশে কি আসে, গট দ্য ট্রেন। তারপর দেখো, ইফ শি হ্যাড ট্রাইড, যদি তারা চেষ্টা করতো, তাহলে ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট, পরটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ। যদি তারা চেষ্টা করতো, শি উড হ্যাভ সাকসিডেড, শি উড হ্যাভ সাকসিডেড, তাহলে সে কি হতে পারতো, সফল হতে পারতো। এখানে সাকসিডের পাস্ট পার্টিসিপল কি হয়ে গেল, সাকসিডেড। ওকে, তাহলে স্যার আশা করি ইফ দিয়ে রুলসগুলো তোমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমরা এখন চলে যাচ্ছি স্যার 8 নাম্বার যে স্ট্রাকচার। এখানে একটা বিষয় বলে রাখতে হয়, সেটা হচ্ছে আমরা যে 7 নাম্বারে যে রুলস আলোচনা করেছি ইফ দিয়ে, যেটা থার্ড কন্ডিশনাল, সেই থার্ড কন্ডিশনাল কিন্তু একটা ভিন্নভাবেও শুরু হতে পারে, আর একটা ভিন্ন স্ট্রাকচারে শুরু হতে পারে। সেটাকে আমরা একটু দেখে নিই। এই যে দেখো, মানে এখানে ইফ না অবশ্যই ইফের পরিবর্তে কি বুঝতে পারে স্যার, হ্যাড দিয়েও কিন্তু থার্ড কন্ডিশনাল শুরু হতে পারে। হ্যাড প্লাস ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, মানে প্রথমেই হ্যাড আসবে, এরপরে এখানে একটা বিষয় আমরা অ্যাড করতে পারতাম, সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ। তার মানে আমি একটু বলি, এই যে ইফ আই ওকে দেখো, ইফ আই হ্যাড সিন হিম, যে কথা, এই একই স্ট্রাকচারটাকে আমরা ভিন্নভাবে লিখতে পারি, ইফটা বাদ দিয়ে হ্যাডটাকে আগে এনে। তাহলে কি হবে স্যার, হ্যাড আই সিন হিম, হ্যাড আই সিন হিম। তাহলে স্যার ইফ আই হ্যাড সিন হিম যে কথা, আর হ্যাড আই সিন হিম একই কথা, তার মানে এটাও থার্ড কন্ডিশনাল, এটাও কি থার্ড কন্ডিশনাল। পরে দুটো স্ট্রাকচারে কিন্তু একই স্টাইলে হবে। তাহলে এখানে কি হবে স্যার, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ, I would have informed him, ঠিক না, I would have informed him। এখানেও সেম কথাটা আমরা লিখতে পারি, I would have, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে কি হবে, I would have informed him। ওকে, informed him। তো স্যার প্রিয় শিক্ষার্থীরা মাথায় রাখতে হবে যে থার্ড কন্ডিশনাল কখনো কখনো হ্যাড দিয়েও শুরু হতে পারে। ফেরদৌসি জান্নাত, ওকে থ্যাংক ইউ। তারপরে ইফ দিয়ে আরেকটা স্ট্রাকচার আসছে, দেখো এটাও যদিও সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারকে ফলো করে, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়্যার, মানে সব সাবজেক্টে আমরা কি দিতে পারি, ওয়্যার দিব। এটা আসলে ঘটনার উল্টোটা আমরা যখন চিন্তা করি তখন আমরা ব্যবহার করি। যেমন ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, ইফ আই ওয়্যার আ কিং, আমি যদি কি হতাম, রাজা হতাম। এমনি বেসিক্যালি দেখো আয়ের সাথে কিন্তু ওয়াজ হয়,
আয়ের সাথে কি হয়, আই ওয়াজ হয়, হি ওয়াজ হয়, বাট এখানে আই ওয়ার কেন, এই মুহূর্তে আমি একজন টিচার, বাট আমি বললাম যে আমি যদি রাজা হতাম, যেটা আমি ঘটনার উল্টোটা বলছি, রাইট, অবাস্তব কিছু বলছি, সেই জন্য আমরা এখানে ওয়ার ব্যবহার করেছি। তো ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকলো, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ আই ওয়ার এ কিং আই কুড হেল্প দ্য পুয়ার, আর ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস, আমি যদি তুমি হতাম তাহলে আই উড নট ডু দিস, আমি এই কাজটা করতাম না। স্ট্রাকচার অনুযায়ী কি চলে আসছে, উড আসছে, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আসছে, ডু দিস। ওকে, কানিস ফাতেমা বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক দেরিতে যুক্ত হলে কানিস ফাতেমা, ইউ মিসড আ লট। ওকে, তাহলে স্যার আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। আজকে আমরা বেশি না, আরেকটা রুলস আমরা আলোচনা করে শেষ করব, 10টা রুলস আমরা আলোচনা করব, ঠিক আছে। যদি আমাদের এখানে অনেকগুলো রুলস রয়েছে, দেয়ার আর 40 রুলস রয়েছে, তো সব রুলস আমরা হয়তো বা লাইভে আলোচনা না করলেও, বিশেষ করে আমাদের গোল্ডেন ব্যাচে যারা এসএসসি 25 ব্যাচের গোল্ডেন ব্যাচে যারা রয়েছে, তারা সবাই অবশ্যই ক্লাসগুলো আমাদের সবগুলো রুলস তোমরা আলোচনায় পাবে। সো এখনও পর্যন্ত যারা আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি হও নাই, এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, তাদেরকে বলবো, এসএসসি 25 ব্যাচের যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো তোমরা খুব দ্রুত আমাদের যে পড়ালেখা যে গোল্ডেন ব্যাচ সেটাতে তোমরা এনরোল করে ফেলো। আশা করছি তোমরা অবশ্যই লাভবান হবে, কারণ এখানে আমাদের সেরা সব সাবজেক্টে সেরা টিচারের ক্লাস নিচ্ছে। সো আমরা অন্তত তোমাকে এটা এনশিওর করবো ইনশাল্লাহ, ইউ উইল নট বি লুজার, ইউ মাস্ট লার্ন সামথিং, you will learn for the examination as well as you will learn for your life as well as for your career. Okay, so 10 নম্বর রুলসটা আমরা আলোচনা করেই শেষ করব। এখানে কি বলছে দেখো 10 নম্বর রুলসে, আমি একটু প্যানটা নিয়ে নিই। হ্যাঁ, 10 নম্বর বলছে কি দেখো, when অথবা আফটার, এই যে এটার আগে যদি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট হয় তাহলে এটার পরেরটা হবে স্যার প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। এক্সাম্পল দেখো, ইউ ক্যান গো টু স্লিপ ওয়েন ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, তার মানে হচ্ছে একটা কাজ করার পরে আরেকটা কাজ যখন ঘটবে, বর্তমান সময়ে একটা কাজ করার পর আরেকটা কাজ করবে বা করতে পারে, এরকম বোঝানোর জন্য আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। এখানে দেখো, ইউ ক্যান গো টু স্লিপ, তুমি ঘুমাতে যেতে পারো, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। ওয়েন ইউ হ্যাভ টেকেন, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3, ওয়েন ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, এখানে হ্যাভ টেকেনটা আসছে দেখো। আবার দেখো, ইউ উইল রিটার্ন মি দ্য বুক, তুমি আমাকে বইটা ফেরত দিও, বইটা তুমি পড়ে শেষ করার পরে। দেখো এখন কিন্তু বইটা আমি তাকে দিলাম, তার মানে সে বইটা আমাকে ফেরত ভবিষ্যতে দিবে, সে বইটা শেষ করে, এখনও পড়া শেষ হয়নি। আমরা যেটা এই যে ড্যান্সের যে অ্যাডভান্সড যে আলোচনাগুলা, যে আমরা বলি যে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু অথচ কাজ শেষ হয়নি, ভবিষ্যতে হবে, সেটাও আবার কোন টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করা যায়। এখানে দেখো যে বলা হচ্ছে তুমি আমাকে বইটা ফেরত দিবে, আফটার ইউ উইল হ্যাভ বলার দরকার না, এটা প্রেজেন্ট পারফেক্ট লিখলে হবে যে ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট। তাহলে দেখো এখানে যদি প্রথমটা প্রেজেন্ট টেন্স আছে ফিউচারে, ইউ উইল রিটার্ন মি দ্য বুক আফটার ইউ হ্যাভ ফিনিশড, ইউ হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। এখানে আবার রিডিং কেন হয়েছে, কারণ স্যার ফিনিশড এটা একটা ভার্ব, আবার এটা একটা কি ভার্ব প্লাস ভার্ব, তাহলে দুটো ভার্ব পাশাপাশি বসলে আমরা বেসিক্যালি পরের ভার্বের সাথে আইএনজি দিই অথবা 2+B1 দিই, এখানে আমরা আইএনজিটাই দিব, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এবার হি উইল সুইম, বলা হচ্ছে কি হি উইল সুইম, সে কি করবে, সাঁতার কাটবে, আফটার হি হ্যাজ চেঞ্জ হিজ ড্রেস, তার মানে আফটারের আগেরটা আছে ফিউচার ইনডেফিনিট, আর পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট হি, তার সাথে কি যুক্ত হচ্ছে হ্যাজ প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বলা হচ্ছে সে সাঁতার কাটবে আফটার হি হ্যাজ চেঞ্জড হিজ ড্রেস। এখন এই মুহূর্তে যদি আমি বলি যে আই উইল গো টু মাই হোম, আই উইল গো হোম, আমি বাড়ি চলে যাব, আফটার আই হ্যাড হবে না, আফটার আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস। ওকে, তাহলে আশা করছি স্ট্রাকচারটা তোমাদের কাছে তোমরা বুঝতে পেরেছো। এই 10টা রুলস তোমরা যদি আবার ক্লাসটা বারবার দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদের বোধগম্য হবে। সো পরবর্তী আর কোনো টপিক নিয়ে হয়তো বা নেক্সট উইক ইনশাল্লাহ আবারও লাইভে আসছি, তোমার সাথে থাকবে, নিশ্চয়ই তোমরা ভালো কিছু শিখবে। সো ক্লাসটা তোমরা কেমন উপভোগ করলে, যারা আমার সাথে লাইভে যুক্ত আছো তারা একটু কমেন্টে এক বাক্যে জানিয়ে দিতে পারো।
সোহেল আহমেদ এইমাত্র জয়েন করলাম, সো স্যাড। আমি ক্লাস শেষ করতে যাচ্ছি আর সোহেল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছে। আগামী সপ্তাহে লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য তোমাকে ইনভাইট করলাম। ঠিক আছে, ভালো থাকবে সবাই। টিল দেন, নেক্সট উইকে দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ ইনশাল্লাহ। সালামত, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আশা করছি নেক্সট ক্লাসে তুমি, নেক্সট উইকে আমার আবার লাইভ ক্লাস আছে, ওখানে যুক্ত হবে ইনশাল্লাহ। মোহাম্মদ মিসবাউদ্দিনের কাছে ক্লাসটা করে অনেক কিছু শিখতে পারলাম, ধন্যবাদ। হ্যাঁ মোত্তামিম, ভালো স্যার। আপনার প্রতি ভালোবাসা, হ্যাঁ সকলের প্রতি ভালোবাসা। লাভ ফর অল অ্যান্ড হেট ফর নান। ওকে ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।